হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সঙ্গে রয়েছে আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লাস্ট মোমেন্ট ম্যাথমেটিক্স এক্সাম প্রিপারেশন 2024 এক্সামের জন্য। ওকে, 2024-25 দুটোটা এক্সামের জন্যই আমি বলছি, প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামের জন্য কিছু সিলেক্টিভ কোয়েশ্চেনগুলো রয়েছে আপনাদের জন্য, যেগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সেম অথবা একই প্যাটার্নের কোয়েশ্চেন আসবে। দেখুন, অঙ্কে তো কোনো কমন বিষয় হয় না, একই রকম কোয়েকশন আসার সম্ভাবনা রয়েছে। তো সবগুলো কোয়েকশন আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সর্বমোট 56টা কোয়েকশন রয়েছে, তার মধ্যে 30 অ্যাবাভটা হবে শর্ট কোয়েকশনই রয়েছে। তো বেশি সময়ও লাগবে না আপনাদের, সবগুলো কোয়েকশনই আপনারা দেখবেন। তো চলুন দেখে নিই। প্রত্যেকটা কোয়েকশনকে মনোযোগ সহকারে দেখবেন এবং নোট করে নেবেন। ফার্স্ট যে 1 নাম্বার কোয়েকশনটা দিয়েছে, বলেছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো দেখুন, এখানে দিয়েছে √5, 2 + √3, তারপর পাই এবং 22/7। তো যেহেতু 22/7 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে এখানে মূলদ সংখ্যা হয়ে যাবে 22/7। তারপর দেখব আমরা 2 নাম্বার কোয়েকশনটা। ওকে, কি বলেছে, এত দ্বিঘাত রাশির শূন্যগুলির শূন্যদ্বয়ের গুণফল বের করতে হবে। তো একটা রাশি দিয়েছে আমাদের, কত রাশিটা দিয়েছে, x² - 3x + 2 এর শূন্যদ্বয় যদি আমরা ধরে নিই আলফা আর বিটা, তাহলে আলফা আর বিটার গুণফল বলেছে। তো গুণফল হয় কি, c/a। তো এখানে যদি আমরা নেমিং করি, এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে a বলবো, পরেরটাকে b, তারপরেরটাকে c। তো এখানে c কত হচ্ছে, c হচ্ছে আমাদের 2, আর a হচ্ছে x এর সাথে যে সংখ্যাটা থাকে, তো কিছু সংখ্যা নেই তাই আমরা 1 ধরে নেব, আনসার হয়ে যাবে শুধু 2। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা, কোয়েকশন নাম্বার 3। দেখুন, এখানে বলেছে কি x - 3y = 7 এবং kx + y = 4 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি k এর মান কত হয়। কোনো সমাধান থাকবে না। তো প্রথমত আমরা এখানে কি করব, সমীকরণ থেকে a1/a2 বের করব, তারপর b1/b2 বের করব, c1/c2 বের করব। a1 হয়ে যাবে 1/k, তারপর b1/b2 হয়ে যাবে -3/1, তারপর 7/4 হয়ে যাবে c1/c2। যেহেতু বলেছে কোনো সমাধান থাকবে না, তাই a1/a2 a2 হয়ে যাবে এখানে ইকুয়াল টু b1/b2 নট ইকুয়ালস টু হয়ে যাবে c1/c2। a1/a2 মান কত হয়ে যাবে, 1/k সমান সমান -3/1, ঠিক আছে, নট ইকুয়ালস টু হয়ে যাবে 7/4। তো এখন দেখুন, আমরা এই দুটো যেহেতু ইকুয়াল রয়েছে, এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে k এর মানটা বের করে নেব। k ইন্টু -3 হয়ে যাবে -3k ইকুয়াল টু 1 1 হবে, তারপর k ইকুয়াল টু -1 বাই কত হয়ে যাবে 3। এই পাশ থেকে ও পাশে 3টা চলে গেছে, তাই -1/3 হয়েছে। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা আমরা। এখন চলে এসেছি আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন কি কি পদ দিয়েছে, 10, 7, 4 সমান্তর প্রগতির 20তম পদটি কত বের করতে বলেছে। এই ধরনের কোয়েকশন কিন্তু আসার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে এবং আজকে আমরা সবগুলো চ্যাপ্টারের কোয়েকশন দেখব, ঠিক আছে। তো প্রথম পদ কত, এখানে 10, তারপর সাধারণ অন্তর হয়ে যাবে 7 - 10 অর্থাৎ -3, আর 20তম পদ অর্থাৎ a 20 বের করব আমরা, ইকুয়াল টু a প্লাস 20 - 1 ইন্টু d। তারপর a হচ্ছে এখানে কত, প্রথম পদ যেটা 10 প্লাস 19 ইন্টু d হবে -3, তারপর 10 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 নং কত 27, হাতে রয়েছে 2, 3 একে 3, 2 এ কত হয়ে যাবে 5, আর যদি 57 থেকে 10 মাইনাস করি তাহলে থাকবে -47 হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা দেখুন, দিয়েছে একটা বিন্দু রয়েছে কত 1, -7 এবং অপর একটা বিন্দু রয়েছে 5, 4। এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে। তো এই ধরনের কোয়েকশন তো আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে, আপনারা জানেন। দূরত্বটা বের করার ফর্মুলাটা কি হয়ে যাবে, x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। তো এখানে √x2 কত, আমরা এটাকে যদি ধরে নিই, এখানে এটা হয়ে যাবে x1 y1 x2 y2। তাহলে আমরা এখানে লিখতে পারবো x2 হয়ে যাবে 5 - x1 হয়ে যাবে 1 এর স্কোয়ার প্লাস 4 - 7 এর হোল স্কোয়ার। এখন √4 থেকে 5 থেকে 1 চলে গেলে কত হয়ে যাবে, 4 স্কোয়ার প্লাস
এখানে -3 এর হোল স্কোয়ার, তারপর 4 4 কত 16, 3 3 9, 9 আর 16 যদি যোগ করি তাহলে আসবে 25, আর 5 5 25, তো একটা 5 বেরিয়ে আসবে, আনসার হয়ে যাবে কত 5 একক। ঠিক আছে, তো এ নাম্বার অপশনটা হয়ে যাবে আনসার। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বারটা কি বলেছে, এখানে 4,3 ও 5,-4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা। তো একটা বিন্দু হচ্ছে কত 4,-3 নয় শুধু 3, তারপর আরেকটা বিন্দু রয়েছে কত এখানে 5,-4, এই দুটা বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের উপর কি করেছে, যে অনুপাতে ছেদ করেছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নেব এক্স অক্ষের উপর যে বিন্দুতেই ছেদ করেছে সেটা আমরা ধরে নিচ্ছি x,0, কারণ যদি এক্স অক্ষের উপরে কোনো বিন্দু অবস্থান করে তাহলে y এর মানটা 0ই হবে। তো সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে কি, আমরা ধরে নেব কি অনুপাতে ছেদ করেছে, m1:m2 অনুপাতে ছেদ করেছে। তো এখন আমরা কি লিখব, x, দেখুন এখানে দুটো টার্মই লেখা যায় অনুপাতের, আপনারা জানেন। ঠিক আছে, তো এখানে আমরা y টা লিখবো কারণ y এর মান 0 দিয়েছে, তাই লিখে নেব y2 m1 প্লাস y1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু কত হয়ে যাবে 0। তারপর y2 কত হয়ে যাবে -4 ধরে নিচ্ছি আমরা, আর m1 লিখবো, y1 কত হয়ে যাবে 3m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু কত হয়ে যাবে 0। ক্রস মাল্টিপ্লিকেশন করব, 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই আসবে 4m1 প্লাস 3m2 ইকুয়াল টু, শূন্য দিয়ে যদি মাল্টিপ্লাই করি শূন্য চলে আসবে, তারপর -4m1 ইকুয়াল টু, এই 3টা ওই পাশে চলে গেলে -3m2 হয়ে যাবে, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে নেব, m1 এবং এই m2টা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ডিভাইডে চলে যাবে, আর 4, এই 4টাকে 3 আর এই 4টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে এটা নিচে চলে যাবে, m1:m2 ইকুয়াল টু হয়ে যাবে কত 3:4। তো আমরা আনসারটা লিখে নেব কত 3:4, বি নাম্বার অপশনটা। ওকে, তো এখানে আমি মার্ক দিয়ে কোনো কিছু বোঝাচ্ছি না, দেখুন যে কোনো মার্কেরই আসতে পারবে, এই কোশ্চেনগুলি আসবে। ঠিক আছে, 2 মার্কেরও আসতে পারে, 3 মার্কেরও আসতে পারে। ঠিক আছে, তো এখানে মার্ক কোনো ডিস্ট্রিবিউশন করিনি, আপনারা জাস্ট কোয়েকশনগুলি দেখবেন এবং সেম প্যাটার্নের কোয়েকশন করবেন। অঙ্কের ক্ষেত্রে কোনো কমন বিষয় হয় না, প্যাটার্ন সেম থাকার সম্ভাবনা রয়েছে। একটা ত্রিভুজ বলেছে ABC, ঠিক আছে, ABC, তার BC বাহুর সমান্তরাল করে কি করেছে, D আর E অঙ্কন করা হয়েছে। তাছাড়া কি বলেছে দেখুন, AD ইকুয়াল টু 6 সেন্টিমিটার, DB ইকুয়াল টু 9 সেন্টিমিটার, AE সমান সমান কি তা 8 সেন্টিমিটার হয়, তবে AC সমান সমান কত হবে। তো দেখুন এখানে এটার মান দিয়েছে, এটারও মান দিয়েছে, কিন্তু বলেছে কি এই সম্পূর্ণটার মান বের করতে। তো প্রথমত আমরা এই জায়গাটার মান বের করব, করে দুটোকে যোগ করে দিলেই আমাদের সম্পূর্ণ এসির মানটা বেরিয়ে আসবে। যেহেতু এটা থেলসের উপপাদ্য হবে আপনারা জানেন, তো থেলস এর উপপাদ্য অনুসারে লিখবেন, লিখে কি লিখবেন, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি সমান সমান, এডি কত হয়ে যাবে 6, ডিবি হয়ে যাবে 9 ইকুয়াল টু এই হয়ে যাবে 8, আর ইসি আমরা জানি না, সেটা ইসি রাখবো। 3 দিয়ে যদি কাটি তাহলে 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9 হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করব তাহলে 2EC ইকুয়াল টু 3 8 কত হয়ে যাবে 24, ইসি সমান সমান 24 ডিভাইডেড বাই কত লিখে নেব 2, 2 দিয়ে 24 কে কাটলে হয়ে যাবে 12, ইসি সমান সমান 12 সেন্টিমিটার। এখন দেখুন আমাদের বলেছিল এসি বের করতে, তো এসি কিভাবে বের হবে, এই প্লাস ইসি যোগ করলে, এই তো আমরা জানি কত দিয়েছে 8 সেন্টিমিটার, আর এটা বের করেছি 12 সেন্টিমিটার, সর্বমোট হয়ে যাবে 20 সেন্টিমিটার। তারপর দেখব কোয়েকশন নাম্বার, পরবর্তী কোয়েকশনটা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, ঠিক আছে, কোনো বিন্দু দিয়ে বৃত্তের অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত, বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে। তো বৃত্তের বহিস্থ বিন্দু যদি দেখি, আমরা বৃত্তের বাইরে একটা বিন্দু এঁকে নিয়েছি, তো এক্ষেত্রে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো, দেখুন এখানে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো, এখানে একটা স্পর্শক, সর্বমোট 2টা স্পর্শক অঙ্কন করতে পারবো, তো আনসার হয়ে যাবে 2। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা, পরবর্তী কোয়েকশন বলেছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে
টিপি এবং টি কিউ স্পর্শক দুটি এমন যে এখানে দিয়েছে কত, এই কোণটার মান 110 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল অফ পিটি কিউ এই কোণটার মান কত হবে? তো আপনারা জানেন যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি। এক্ষেত্রে এখানেও 90 ডিগ্রি হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখুন একটা বাহু, দুটো বাহু, 3, 4 সর্বমোট 4টা বাহু রয়েছে, তাই এটাকে আমরা একটা চতুর্ভুজ ধরে নেব। লিখব চতুর্ভুজ ও পি টি কিউ এর ক্ষেত্রে। ওকে, 4টা বাহু কোন কোন বাহু নয়, কোনগুলো কোণ রয়েছে, অ্যাঙ্গেল অফ ও প্লাস অ্যাঙ্গেল অফ কিউ প্লাস অ্যাঙ্গেল অফ টি প্লাস অ্যাঙ্গেল অফ পি সমান সমান 360 ডিগ্রি হয়ে যাবে। তারপর ও কত হয়ে যাবে, 110 ডিগ্রি, কিউ হয়ে যাবে 90 ডিগ্রি, টি হয়ে যাবে কত সেটা আমরা এখনো জানি না, আর পি হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো এই সবগুলোকে যদি যোগ করি আমরা কত পেয়ে যাব, এখানে 360 ডিগ্রি তো লিখে নিয়েছি, এই সবগুলোকে 9 9 দুগুণা কত 18, 180 যোগ 110 যোগ করলে কত হয়ে যাবে, 10 9 2 হয়ে যাবে -290 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ টি সমান সমান হয়ে যাবে কত, 360 ডিগ্রি থেকে মাইনাস করে দেব 290 ডিগ্রি, তাহলে কত থাকবে এখানে, 70 ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেল অফ টির মানটা। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে, tan থিতা ইকুয়াল টু 1/√3 হলে থিতার মান কত? তো দেখুন থিতার মান জাস্ট বের করতে বলেছে, তাই আমরা এখানেও tan লিখব, এবং tan কত ডিগ্রির মান, 1/√3, tan 30 ডিগ্রির মান। বোথ সাইড থেকে tan ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট 30 ডিগ্রি হয়ে যাবে থিতার মান। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রির মান হয়ে যাবে 1, 1 প্লাস tan 45 এর এগেইন হয়ে যাবে 1। তো 1 স্কোয়ার মানে 1 হয়ে যাবে, 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, 1 থেকে 1 সাবস্ট্রাক্ট করে নিলে 0 থাকবে, আর 2 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে 2, 2 দিয়ে যদি আমরা 0কে ডিভাইড করি তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত, 0। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা এখানে দিয়েছে কি, x sin 60 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তো এখানে আমরা x sin 60 ডিগ্রির মানটা বসিয়ে নেব, √3/2। তারপর tan 60 ডিগ্রির মানটা কত হয়ে যাবে, √3। এখন আমরা কি করব, দেখুন ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে কি পেয়ে যাব, এখানে লিখতে পারবো, অথবা আরো সহজভাবে যদি বলি আমি, x ইকুয়াল টু যদি লেখেন আপনারা √3, আর এটা ওই পাশে গেলে উল্টে যাবে, অর্থাৎ 2 চলে যাবে উপরে, √3 চলে যাবে নিচে, এবং উপরে নিচে √3 ক্যান্সেল করলে শুধু 2 থাকবে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলেছে আমাদের। তো এখানে আমরা একটা বৃত্তকলা প্রথমত ড্র করে নেব, ঠিক আছে, এইভাবে বৃত্তকলা তৈরি হয়। আর ব্যাসার্ধটা কত দিয়েছে, 7 সেন্টিমিটার, আর এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। বৃত্ত কলার ক্ষেত্রফল হয়ে যাবে কত, পাই আর স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 360 ডিগ্রি বর্গ একক। এখানে পাইয়ের মানটা হয়ে যাবে 22 ডিভাইডেড বাই 7, আর হয়ে যাবে কত, 7 ইন্টু 7 ইন্টু থিতা হয়ে যাবে 100 শুধু 60 ডিগ্রি, আর এটা তো 360 ডিগ্রি রয়েছেই, 7 7 ক্যান্সেল করব আমরা, এখানে 60 এ 60, 6 60 কত হয়ে যাবে, 360 হবে। 3 দিয়ে নয় 2 দিয়ে যদি কাটি তাহলে 3 থাকবে, আর এখানে যদি আমরা 2 দিয়ে কাটি 11, 7 11 77/3 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, এগেইন দিয়েছে একটা বৃত্তকলার ক্ষেত্রেই, কিন্তু এবার বলেছে কি, ব্যাসার্ধ বলেছে আমাদের 21 সেন্টিমিটার, আর বৃত্তকলা বলেছে কত, কোণটা 60 ডিগ্রি। এখন বলেছে আমাদের এই যে বৃত্ত চাপটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বৃত্তকলার ক্ষেত্রে, সেই চাপের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য সমান সমান কি হয়ে যাবে, পাই আর থিতা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। পাইয়ের ভ্যালু হয়ে যাবে 22 ডিভাইডেড বাই 7, আর হয়ে যাবে 21, থিতা হচ্ছে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি,
60 কে 60 3 60 কত হয়ে যাবে এখানে 180, 3 একে 3 3 7 কত 21, 7 7 কত করে নেব ক্যান্সেল, আমরা 22 সেন্টিমিটার লিখে নেব। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, প্রবাবিলিটি অফ ই, অর্থাৎ যে কোনো একটি ঘটনার সম্ভাবনা দিয়েছে আমাদের 0.04, ওই ঘটনাটা না ঘটার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ ই ড্যাশ। তো 1 থেকে ঘটারটা যদি আমরা মাইনাস করে দিই তাহলেই না ঘটারটা বেরিয়ে আসবে। তো 1 থেকে যদি আমরা 0.04 মাইনাস করি তাহলে 0.96 থেকে যাবে। তারপর দেখব আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো কি বলেছে, কোনো অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত হয়ে যাবে, অসম্ভব যদি হয় তাহলে হবে 0। তারপর কোনো নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে, 1 হয়ে যাবে। তারপর দেখব আমরা কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয় নির্ণয় করো। তো এইভাবে যদি শূন্যদ্বয় বের করতে বলে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, মিডিল টার্মই করতে হবে আপনাকে। তো এখানে যদি 12কে আমরা উৎপাদক করি তাহলে 3 4 কত 12, 4 আর 3 এর যদি যোগ করি তাহলে চলে আসবে 7, যেটা মধ্যে 7 রয়েছে। ঠিক আছে, ভালো করে লিখে নেই 7। তো এখানে কি করব আমরা, এক্স স্কোয়ার লিখব মাইনাস 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 12 x, এখানে যদি আমরা কমন নিই তাহলে x কমন চলে যাবে, x মাইনাস 4 থাকবে, মাইনাস 3 কমন চলে গেলে x প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4 চলে আসবে। x মাইনাস 4 একটা লিখবো আমরা দুটো থেকে, আর x মাইনাস 3 লিখে নেব। এখন লিখবো হয় আর লিখবো কি নয়। x মাইনাস 4 ইকুয়াল টু 0, x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত হয়ে যাবে 4, x ইকুয়াল টু হয়ে যাবে কত 3। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, এখানে বলেছে কি আপনাদের এত দ্বিঘাত বহুপদ রাশিমালা শূন্যদ্বয়ের যোগফলও বের করতে হবে এবং গুণফলও বের করতে হবে। তো একবার আমরা কি করব, আলফা প্লাস বিটা বের করব, যেটা হচ্ছে মাইনাস বি বাই এ ফর্মুলা হয়ে যাবে। মাইনাস বি কত, বি হচ্ছে 2, এ হচ্ছে 4, 2 একে 2, 2 দুগুণা 4 অর্থাৎ মাইনাস 1/2, আর আলফা ডট বিটা হচ্ছে সি বাই এ। সি দেখতে পাচ্ছেন লাস্টের সংখ্যাটা মাইনাস 2 বাই এ হচ্ছে 4, 2 কে 2, 2 দুগুণা 4 অর্থাৎ মাইনাস 1/2 হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, এখানে 3, 9, 6, 9, 12 ডট 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 144 পর্যন্ত পদগুলি রয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে, তারপরেই তো 144 এসেছে। তো কতটা পদ মিলে এতটুকুর মধ্যে রয়েছে আর কি, পদ সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ n ইকুয়াল টু কত বের করব আমরা। তো এখানে দেখুন দিয়েছে কি কি, প্রথম পদ হচ্ছে 3, সাধারণ অন্তর হয়ে যাবে 6 মাইনাস 3 অর্থাৎ 3। তারপর ধরে নিচ্ছি আমরা পদ হচ্ছে nটি, তাহলে an অর্থাৎ লাস্ট পদ হয়ে যাবে 144। তো an ইকুয়াল টু যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো an এর মানটা কত, মানটা হচ্ছে 144 আমরা ধরে নিয়েছি। এখন a এর মানটা লিখে নেব কত 3, n এর মান তো জানি না আমরা, তাই n ই লিখবো, d এর মান হচ্ছে 3 ইকুয়াল টু কত লিখে নেব আমরা এখানে 144। ঠিক আছে, 144 কে এই পাশেও লিখতে পারতাম, তো ডাইরেক্ট এদিকে লিখে নিয়েছি যাতে করে ক্যালকুলেশন করতে কোনো রূপ সমস্যা না আসে। 3 প্লাস এখানে যদি 3 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে 3n মাইনাস 3 একে 3 সমান সমান 144। এখন 3n আর এখানে প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 144 শুধু। n সমান সমান 144 কে আমরা 3 দিয়ে ডিভাইড করব, 3 4 এ কত হয়ে যাবে 12, থাকবে কত 2, 3 8 কত 24 অর্থাৎ 48 হয়ে যাবে। তো এখান থেকে সর্বমোট কতটা পদ রয়েছে, 48টি পদ রয়েছে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেন বলেছে কি বলেছে আমাদের, x, 2x প্লাস 1, 14 এই তিনটি সমান্তর প্রগতিতে রয়েছে, তাহলে x এর মান কত। তো এরকম যদি থাকে সমান্তর প্রগতিতে এবং আপনাকে মান বের করতে বলে তাহলে অবশ্যই আপনি কি করবেন, d1 একবার বের করবেন এবং d2 বের করবেন। d1 হয়ে যাবে পরপদ মাইনাস পূর্বপদ, পরপদ হচ্ছে 2x প্লাস 1 মাইনাস পূর্বপদ হচ্ছে x। তো এখানে 2x মাইনাস x যদি করি তাহলে শুধু x থাকবে প্লাস 1। তারপর যদি আরেকবার d2 বের করি তাহলে 14 মাইনাস কত 2x প্লাস 1 করতে পারবো।
14 মাইনাস 2x মাইনাস 1, 14 থেকে 1 চলে গেলে থাকবে 13 মাইনাস 2x। এখন d1 সমান সমান কি লিখব, d2, d1 কত হয়ে যাবে x প্লাস 1 আর d2 হয়ে যাবে কত 13 মাইনাস 2x। এখন x 2xটা এই পাশে আসলে কত হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 2x, আর 13 এই 1টা আবার ওপাশে গেলে মাইনাস 1 হবে। তারপর 2x প্লাস x করলে আসবে 3x, আর এখানে 13 থেকে 1 সাবট্রাক্ট করে নিলে 12 থাকছে। তারপরে দেখব 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে 4 চলে আসবে। তারপরে দেখব পরবর্তী কোয়েশ্চেনটা বলেছে 2, 10, 6, 10, 14 ডট 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 সমান্তর প্রগতির 11টি পদের যোগফল নির্ণয় করতে বলেছে বা সমষ্টি বের করতে বলেছে, একই কথা হবে। তো সমষ্টির ফর্মুলাটা তো আপনারা জানেনই, Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এই তথ্যগুলি আমরা প্রথমে বের করে নেব, যেগুলি জানি আমরা এখানে। a হচ্ছে 2, d হয়ে যাবে 6 মাইনাস 2 অর্থাৎ 4, আর n অর্থাৎ কতগুলো পদের কথা বলেছে, 11টা পদ। এখন আমরা বের করব S11 ইকুয়াল টু 11 বাই 2। দেখুন সবগুলোর মান বসাচ্ছি এখানে, n এর জায়গায় জায়গায় 11 বসাবো কারণ 11টা পদের যোগফল বের করছি, ইন্টু 2 ইন্টু a কত দিয়েছে 2 প্লাস n হচ্ছে 11 মাইনাস 1 ইন্টু d কত দিয়েছে 4। পাশাপাশি সবগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 2 দুগুণা কত হয়ে যাবে 4, আর এখানে 10, 4 10 কত হয়ে যাবে 40। তারপর 11 বাই 2, আর এখানে 40 আর 4 যোগ করলে কত আসবে 44, 2 দিয়ে করলে আসবে 22। 22 সাথে 11 যদি মাল্টিপ্লাই করি 22 কে 22 ইন্টু 22 কে 22, তাহলে কত হয়ে যাবে 242, অর্থাৎ 242 হয়ে যাবে আমাদের আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, সমান্তর প্রগতির n তম পদ দিয়ে দিয়েছে আমাদের কত, n তম পদ দিয়েছে আমাদের 3n প্লাস 7। তাহলে সাধারণ অন্তর অর্থাৎ d বের করতে আমাদের বলেছে। তো এখানে n তম পদটা কি দিয়েছে, an সমান সমান 3n প্লাস 7। তো আমরা যদি a1 বের করি, ঠিক আছে, মানে প্রথম পদ বের হচ্ছে 3 ইন্টু n এর জায়গায় 1 বসাবো প্লাস 7, 3 একে 3 যোগ 7 করলে 7 চলে আসবে। a2 অর্থাৎ 3 ইন্টু 2 প্লাস 7, 3 দুগুণা কত 6 আর সাথে যদি যোগ করি তাহলে কত আসবে 13। এখন আমরা d অর্থাৎ d সাধারণ অন্তর বের করব। d কিভাবে বের হবে, পরপদ মাইনাস পূর্বপদ করলে, পরপদ ছিল 13, পূর্বপদ ছিল 10, মাইনাস করলে চলে আসবে কত 3 আমাদের। তারপর দেখব মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব কিভাবে বের করা যাবে। তো মূল বিন্দু থেকে যদি আমরা দূরত্ব বের করি, এটা শর্টকাট একটা ফর্মুলা রয়েছে, যেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমটা তো x হবে আপনারা জানেন -3 এর স্কোয়ার, দ্বিতীয়টা হয়ে যাবে y অর্থাৎ 4 স্কোয়ার। 3 3 কত হয়ে যাবে 9, 4 4 কত 16, 9 আর 16 যোগ করলে কত আসবে 25, 5 5 25 অর্থাৎ 5 একক। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, এখানে বলেছে কি আমাদের এই একটা স্থানাঙ্ক রয়েছে এবং এই একটা স্থানাঙ্ক রয়েছে, ঠিক আছে, সেগুলোকে আমরা নোট ডাউন করে নিচ্ছি। এ পয়েন্ট ধরে নিই, এই পয়েন্ট এটাকে, এবং এটা স্থানাঙ্ক দিয়েছে কত x a প্লাস বি কমা a মাইনাস বি, ঠিক আছে। আর দ্বিতীয় একটা পয়েন্ট যেটাকে আমরা বি ধরে নিচ্ছি সেটা হবে a মাইনাস বি কমা বি মাইনাস এ। এই দুটো বিন্দুকে যদি আমরা সংযোগ করি তাহলে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে এখানে এই সম্পূর্ণটাকে x1, এটাকে y1, এটা x2, এটা y2 আমরা ধরবো। মধ্যবিন্দু বের করতে হবে, মধ্য বিন্দুর স্থানাঙ্ক এর ফর্মুলাটা কি হয়ে যাবে, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2 হয়ে যাবে। এখন x1 কত হয়ে যাবে, এইটা a প্লাস বি প্লাস x2 হয়ে যাবে এইটা a মাইনাস বি ডিভাইডেড বাই 2, কমা y1 হয়ে যাবে a মাইনাস বি প্লাস y2 হচ্ছে b মাইনাস a বাই 2। এখন দেখুন মাইনাস এ প্লাস এ ক্যান্সেল করে নেব, তাহলে a প্লাস a হয়ে যাবে 2a বাই 2, আর এখানে মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, সব কিছু ক্যান্সেল হলে তো জিরোই থাকবে। আর এখানে 2 ক্যান্সেল যদি করে নিই তাহলে থাকবে a, 2 দিয়ে 0কে ডিভাইড করলে 0ই চলে আসবে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের,
দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা কত হতে পারে সর্বাধিক? তো একটা বৃত্ত ধরে নিলাম আমরা এটা, এবং অপর একটা বৃত্ত কি করেছে, এই বৃত্তটাকে স্পর্শ করেছে। কিভাবে করেছে? বহিঃস্পর্শ, অর্থাৎ বাইরে থেকে স্পর্শ করেছে। তো এক্ষেত্রে বৃত্তটাই সুন্দর করে আঁকা হচ্ছে না, প্রথমটা তো খুবই ভালো হয়ে গেছিল। তো এইভাবে টাচ করেছে। এখন সাধারণ স্পর্শক কয়টা হবে? দেখুন, একটা স্পর্শক তো হবে এইটা, যেটা দুটোটাকে টাচ করে যাচ্ছে। সাধারণ কথার অর্থ দুটোটাকে টাচ করে যেতে হবে, দুটো। আর এটা হয়ে যাবে এইভাবে, সর্বমোট কটা হয়ে যাবে? 3টি আনসার। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা আমাদের বলেছে কি, এক্স সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার 45 ডিগ্রির মানটা দিয়ে দিয়েছে সবকিছু। এক্স এর মান কত? এক্স সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি equal to tan স্কোয়ার 45 ডিগ্রি। x sin 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে? রুট ওভার অফ 3/2। cos 30 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ 3/2, আর tan 45 এর ভ্যালু হয়ে যাবে 1। x রুট 3 মিলে হয়ে যাবে 3/2, 2 যার কত হয়ে যাবে 4, আর 1 স্কোয়ার মানে 1। এখন যদি আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে? দেখুন, 3 কে 3 ইন্টু এক্স 3x, আর 4 কে 4 হয়ে যাবে। x সমান সমান কত হয়ে যাবে? 4/3 আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা কি দিয়েছে আমাদের। 2 টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এরকম মান বসিয়ে তো একটা না একটা অঙ্ক আসবেই। তো 2 টেন 45 এর ভ্যালু হয়ে যাবে 1 স্কোয়ার, আর cos 30 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ 3/2 এর হোল স্কোয়ার, মাইনাস সাইন 60 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ 3/2 এর হোল স্কোয়ার। এখন কি করব আমরা? 2 লিখবো, 1 স্কোয়ার মানে তো 1ই হবে, স্কোয়ার রুটে ক্যান্সেল করলে এটা হয়ে যাবে 3। আচ্ছা, এটাকে আমরা ক্যান্সেল করার প্রয়োজন নেই, দেখুন সেম সেম রয়েছে, একটা প্লাসে একটা মাইনাসে, তো এটা দুটোকে আমরা ক্যান্সেল করে দিতে পারবো ডাইরেক্টলি। 2 কে 2 চলে আসবে আনসার। তারপর কি বলেছে? সাইন থিতা ইন্টু কোসেক থিতা এর মান কত? তো কোসেক থিতাকে আবার আমরা 1/sin থিতাও লিখতে পারি। সাইন থিতা ক্যান্সেল হয়ে যাবে, সমান সমান কত হবে? 1 চলে আসবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপের, ঠিক আছে, বৃত্তচাপ বৃত্তকলার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে বৃত্তকলাটির ক্ষেত্রফল কত হবে? তো বৃত্তকলা তো আগে আমরা স্ট্রাকচারটা তৈরি করেছিলাম, এরকম ভাবে একটা বৃত্ত হবে, বৃত্তকলা হয়ে যাবে এই পোর্শনটা, অর্থাৎ 21 সেন্টিমিটার এবং কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপর লিখবো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল কত হয়ে যাবে? ফর্মুলা পাই আর স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 360 ডিগ্রি বর্গ একক। পায়ের মানটা হয়ে যাবে কত? 22 ডিভাইডেড বাই 7, আর হয়ে যাবে 21 মাল্টিপ্লাই 21 ইন্টু থিতা হয়ে যাবে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। ওকে, তাহলে 60 একে 60, 6 60 কত হয়ে যাবে? 360। এখন যদি আমরা এখানে 7 দিয়ে কাটি, তাহলে এটাকে 7 দিয়ে কাটলে 3 7 কত? 21, 3 একে 3, 3 দুগুণা 6, 2 একে 2, 11 দুগুণা 22। তো আনসার হয়ে যাবে 21 ইন্টু 11 করলেই আনসারটা চলে আসবে। তো 21 একে 21, আবার 21 একে 21, তাহলে 132, অর্থাৎ 231 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আনসার। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা আমাদের কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙে তৈরি করা হলো, ঠিক আছে। তারপর বলেছে যার উচ্চতা 5 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা নির্ণয় করো। তো প্রথমত আমাদের বলেছে একটি শঙ্কু আকৃতির পাত্র ছিল, যেটা আমরা ড্র করে নিচ্ছি, এটা শঙ্কু রয়েছে, সেটাকে মেল্ট করে গলিয়ে কি করা হয়েছে? একটা চোঙে পরিণত করা হয়েছে। এক্ষেত্রে আরেকটা তথ্য দিয়েছে আমাদের কি, যে দুটোরই ব্যাসার্ধ সেম হবে। এটার ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নেই, তাহলে এটার ব্যাসার্ধ কি হয়ে যাবে? আরই ধরতে পারবেন। এবং চোঙ আকৃতি পাত্রের উচ্চতা দিয়ে দিয়েছে আমাদের কত? 5 সেন্টিমিটার। তাহলে শঙ্কু আকৃতি পাত্রের উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। তো দেখুন, এটা গলিয়ে যেহেতু এটা তৈরি করা হয়েছে, তাই এটার আয়তন আর চোঙের আয়তন ইকুয়াল হয়ে যাবে। তো আমরা লিখতে পারবো
শঙ্কুর আয়তন সমান সমান চোঙের আয়তন। শঙ্কুর আয়তন কত? ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে এইচ কিন্তু দুটো আলাদা আলাদা হবে, তাই এগুলোকে আমরা H1 আর H2 দিয়ে ডিনোম করছি। তারপর পাই আর স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারবো আমরা, কোনো অসুবিধা নেই। তো এখানে থাকবে 1/3 H1 সমান সমান H2 অর্থাৎ এই চোঙের উচ্চতাটা কত দিয়েছে 5। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কত চলে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা, H একে H1 ইকুয়াল টু 3 5 কত 15 সেন্টিমিটার, অর্থাৎ শঙ্কু আকৃতি পাত্রের উচ্চতা 15 সেন্টিমিটার। এখন দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। 20টি বাল্বের একটি লটের মধ্যে 5টি বাল্ব ত্রুটিপূর্ণ রয়েছে। এদের মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বাল্ব তোলা হলো। তোলা বাল্বটি ত্রুটিযুক্ত না হওয়ার, ত্রুটি কথার অর্থ হচ্ছে কি খারাপ, ত্রুটিযুক্ত না হওয়ার কথার অর্থ হচ্ছে ভুল ছাড়া ভালো একটা বাল্ব আসার সম্ভাবনা কত তোলা বাল্বটি। এখানে মোট ফলাফল সংখ্যা আমরা লিখে নেব কত 20। তারপর ত্রুটিযুক্ত রয়েছে 5টা, তাহলে ভালো বাল্ব হবে 15টা। তাহলে প্রবাবিলিটি অফ যদি আমরা ধরে নিই মানে সম্ভাবনাটাকে, তাহলে উপরে লিখব 15 আর নিচে লিখব মোট ফলাফল সংখ্যা। তারপর যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3 5 কত 15, ঠিক আছে, আর 4 5 কত 20, আনসার হয়ে যাবে 3/4। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের। 10 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লেখা কার্ডগুলো একটি বাক্সে রেখে উত্তম রূপে মেশানো হয়েছে। বাক্স থেকে যথেষ্টভাবে একটি কার্ড তোলা হলে তোলা কার্ডটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তো 10 থেকে যদি আমরা দেখি 50 পর্যন্ত, এখানে মোট ফলাফল সংখ্যা কত হয়ে যাবে 41, ঠিক আছে। মোট সংখ্যা রয়েছে 41টা, তার মধ্যে 5 দ্বারা যদি আমরা বিভাজ্য সংখ্যাগুলি দেখি তাহলে কত হবে 10 15 20 25 30 35 40 45 50, ওকে। তো এখানে আমরা লিখে নেব সম্ভাবনা যদি আমরা পিই ধরে নিই, মোট ফলাফল হয়ে যাবে 41, আর টোটালি এখানে নাম্বার কতটা রয়েছে 9টা, তাহলে আনসার হয়ে যাবে 9/41। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 দ্বিঘাত রাশির শূন্যগুলি নির্ণয় করো। ফার্স্ট অফ অল এটা নির্ণয় করতে হবে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে কি হবে, 8কে যদি আমরা উৎপাদক করি 2 দিয়ে করলে কত হবে 4, তারপর 2 দিয়ে করার পর আর করার প্রয়োজন নেই, যদি আমরা 4 থেকে 2 মাইনাস করে দিই তাহলে 2 আসবে, আর 4 দুগুণে 8, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 4 মাইনাস 2 লিখে নেব, বাইরে এক্স মাইনাস 8, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 8। এখন এই দুটো একটা পেয়ার, এই দুটো একটা পেয়ার, এখানে কমন চলে যাবে x, x মাইনাস 4 থাকবে প্লাস 2 কমন চলে যাবে এখান থেকে, x মাইনাস 4 দুগুণা 8 হয়ে যাবে, x মাইনাস 4 এবং x প্লাস 2 হয়ে যাবে। এখন লিখব হয় আর নয়। তো x মাইনাস 4 ইকুয়াল টু 0, x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 4, x ইকুয়াল টু কত মাইনাস 2। এখানে আমরা লিখে নেব এটাকে আলফা আর এটাকে লিখে নেব কি বিটা। তো শূন্যগুলো কি বেরিয়ে এসেছে, আলফা বেরিয়ে এসেছে আমাদের কত, আলফা হবে 4, বিটা হয়ে যাবে কত -2। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে শূন্যগুলোর সহগগুলোকে কি করতে হবে, আমাদের শূন্য এবং সহগের মধ্যে সত্যতা যাচাই করতে হবে, তো সঠিক হয়েছে কিনা। তাহলে আমরা কি করব, এখানে লিখব শূন্যদ্বয়ের যোগফলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b/a। তো এখন আমরা কি করব, আলফা হচ্ছে 4 প্লাস বিটা হয়ে যাবে -2 ইকুয়াল টু মাইনাস b/a মাইনাস b, এখানে সংখ্যাটাকে a, এটাকে b এবং এটাকে c ধরবো আমরা, তাহলে মাইনাস b কত হয়ে যাবে -2 আর a হচ্ছে কত 1। এখানে যদি আপনারা করেন 4 প্লাসে মাইনাসে 2 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 2, আর এখানে 4 থেকে 2 চলে গেলে 2 ইকুয়াল টু 2 হয়ে যাবে, দুটোটাই ইকুয়াল লিখবো আমরা,
এইভাবে বলতে পারি যে শূন্যগুলো ঠিক রয়েছে, কোনো অসুবিধা নেই। তারপর দেখব আমরা পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে, প্রদত্ত চিত্র থেকে tan p মাইনাস cot r এর মান নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এখানে যে ভূমিটা নেই সেটা বের করব আমরা। তো ভূমি সমান সমান শর্টে লিখবো আমরা অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লিখলে বেরোবে ভূমি। অতিভুজ কত দিয়েছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 13 কত হয়ে যাবে স্কোয়ার 169 আর 144, 169 থেকে 144 মাইনাস করলে 25 আর হয়ে যাবে 5 একক বা 5 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখতে পারবো এটার মান কত 5 সেন্টিমিটার। এখন আমরা কি করব, tan p মাইনাস cot r এর মান বের করব। tan p, p থেকে যদি আমরা একবার চিন্তা করে দেখি, দেখুন p থেকে সোজা যদি লম্বা টান দিই তাহলে এই বাহুটার উপর এসে পড়ে, অর্থাৎ এটা হয়ে যাবে লম্ব আর ভূমি হয়ে যাবে এটা। তাহলে 5/12 লিখব, tan হচ্ছে লম্ব বাই ভূমি। অনুরূপভাবে cot r থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। এবার cot r থেকে, কিন্তু cot হচ্ছে ভূমি বাই লম্ব, তাই 5/12 লিখবো আমরা আবার। তো 5/12 থেকে 5/12 যদি মাইনাস করি তাহলে আনসার চলে আসবে 0। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেনটাকে করব, 3 থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং 2 sin 3 থিতা ইকুয়াল টু √3 হলে থিতা এর মান নির্ণয় করো। তাহলে 2 sin 3 থিতা ইকুয়াল টু √3 হলে 2 sin 3 থিতা ইকুয়াল টু sin, ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের এই যে 2টা এটাকে এই পাশে পাঠাতে হবে প্রথমে, 2/√3/2। এখন দেখুন sin 3 থিতা ইকুয়াল টু, এই পাশে যেহেতু সাইন রয়েছে ও পাশেও সাইনই লিখতে হবে। সাইন কত ডিগ্রির মান, √3/2 60 ডিগ্রির মান। বোথ সাইড থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে। 3 থিতা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিতা ইকুয়াল টু কত হয়ে যাবে 3 দিয়ে যদি ডিভাইড করি 20 ডিগ্রি হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের বলেছে একটি রাশিতত্ত্বের মধ্যমা যদি 90 হয়, যৌগিক গড় যদি 80 হয়, তাহলে সংখ্যাগুলোর মান কত? তো দেখুন একটা ফর্মুলা রয়েছে, কি ফর্মুলাটা, এই তিনটের মধ্যে একটা রিলেশন রয়েছে, কি সংখ্যাগুলোর মান সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস যৌগিক গড় ইন্টু, আবার বলছি, সংখ্যাগুলোর মান সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তো যে যে মানগুলো আমরা জানি সেগুলো লিখে নেব। মধ্যমা মানই, সংখ্যাগুলো মানই বের করছি, তাহলে 3 ইন্টু মধ্যমা, তো মধ্যমা দিয়েছে আমাদের 90 মাইনাস 2 ইন্টু যৌগিক গড় দিয়েছে 80। 3 নং কত 27 হয়ে যাবে 270 মাইনাস 8 দুগুণা 16 180, 270 মাইনাস 160, 8 দুগুণা 16 180 বলেছিলাম, 0 এখানে 1 1, তো 110 হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা বলেছে সমাধান করতে হবে। তো দেখুন লক্ষ্য করে, এখানে x এর সহগ xই রয়েছে এবং এটারও x এর সহগ xই রয়েছে। তো আমরা কি 1 নং এটাকে 2 নং ধরে নেব, কোনো কিছু মিলাতে হবে না, জাস্ট 1 নং ও 2 নং এর ক্ষেত্রে অপনয়ন পদ্ধতি করে পাই লিখে জাস্ট করে নেব আমরা। তো দেখুন এখানে একটার নিচে আরেকটাকে বসিয়ে দেব, যেরকম ভাবে রয়েছে তারা। এই ধরনের সমাধান আসার সম্ভাবনা তো খুবই রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট রয়েছে, আপনারা দেখবেন সেম প্যাটার্নের কোয়েশ্চেনই আসবে। যদি আমরা মাইনাস করি তাহলে সব ক্ষেত্রেই মাইনাস করতে হবে, ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস করলে এটা বাদ হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3y থেকে একটা y চলে গেলে মাইনাস 2y থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। অনুরূপভাবে মাইনাস করি যদি আমরা 7 থেকে 5 তাহলে -2 থাকবে, কারণ 7 বড় তাই মাইনাস চিহ্নটা বসবে, আর 0 থেকে 0 মাইনাস করলে 0ই হবে। 2y সমান সমান কত হয়ে যাবে +2, এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। এখন +2 বাই কি করে নেব -2, ক্যান্সেল করলে কত আসবে 1, y সমান সমান কত হয়ে যাবে -1। ওকে, এই 1টার সাথে 2র সাথে মাইনাস ছিল, এই মাইনাসটা এসেছে, তো y এর মান কত পেয়েছি আমরা -1। এবং এখন কি করব, 1 নং সমীকরণে আমরা y এর মানটাকে বসিয়ে নেব, x - 3y, y এর জায়গাতে -1 - 3 =
माइनस 7 इक्वल टू 0, एक्स माइनस प्लस 3 के 3 माइनस 7 इक्वल टू 0, एक्स प्लस माइनस माइनस 4 इक्वल टू 0, एक्स इक्वल टू कत हो जाए 4 आंसर। तारपर देखबो परवर्ती क्वेश्चनটা, क्वेश्चन नंबर এখন কি বলেছে আমাদের দেখুন, বলেছে এখানে -3, 10 এবং 6, -8 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা। তাহলে প্রথমত আমরা এই দুটোকে লিখে নেই যেভাবে দিয়েছে, এই দুটোকে সংযোগ করব এইভাবে। করার পর বলেছে কি রেখাংশকে এত বিন্দুতে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা বের করতে বলেছে। ধরে নিলাম এখানে একটা বিন্দু রয়েছে যেটা -1,6, এটা কি অনুপাতে ছেদ করেছে সেটা বের করতে হবে আমাদের। প্রথমত আমরা এগুলি নেমিং করে নেব x1 y1 x2 y2, আর ধরে নিচ্ছি এটা m1:m2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা কি করব, দেখুন যে ফর্মুলাটা আমরা শিখেছি অনুপাতের ক্ষেত্রে সেটা দিয়ে এ বিন্দু স্থানাঙ্ক বের করা যায়। তো অলরেডি এ বিন্দু স্থানাঙ্ক তারা দিয়ে দিয়েছে, আমরা আবারও এ বিন্দু স্থানাঙ্ক বের করব, তারপর আমাদের স্থানাঙ্কের সাথে তাদের স্থানাঙ্কটা ইকুয়াল করলেই আমাদের আনসারটা চলে আসবে। তো এক্ষেত্রে আমরা কি করব, লিখে নেব এই বিন্দুটাকে আমরা পি বিন্দু ধরে নেই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এগেইন আমরা বের করছি, কি হয়ে যাবে ফর্মুলা x2 m1 প্লাস x1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, y2 m1 প্লাস y1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে x2 দেখতে পাচ্ছেন কত 6, m1 তো m1ই হবে, প্লাস x1 হচ্ছে কত -3, আর m2 তো m2ই হয়ে যাবে, ডিভাইডেড বাই m1 প্লাস m2, এখানে y2 কত দিয়েছে -8, m1ই হবে, প্লাস y1 হয়ে যাবে 10, m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো অ্যাকচুয়ালি আমরা এটা কোন বিন্দু স্থানাঙ্ক বের করেছি, এটা আমরা এই বিন্দু স্থানাঙ্ক বের করেছি। এখন যদি আমরা এটার সাথে এটাকে ইকুয়াল করি, কম্পেয়ার করি, তাহলে এই যে স্থানাঙ্কটা রয়েছে সেটা -1 এর সাথে কম্পেয়ার হবে এবং এটা এটার সাথে কম্পেয়ার হবে। তো আমরা যে কোনো একটা করলেই আমাদের আনসারটা চলে আসবে। তো আমরা প্রথমত এটার সাথে -1 এর সাথে এটাকে কম্পেয়ার করে লিখবো এখানে। এখন পরবর্তী লাইনটা কি হয়ে যাবে 6m1 প্লাস মাইনাসে -3m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু -1, ক্রস মাল্টিপ্লিকেশন করব, 1 দিয়ে যদি করি তাহলে 6m1 -3m2 ইকুয়াল টু মাইনাস দিয়ে এগুলো -1 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে -m1 -m2। এখন m1 এর টিকে এক পাশে করে নেব, 6m1 এটা যদি এদিকে আসে তাহলে m1 হয়ে যাবে, আর -m2 এটা আবার ওই পাশে চলে গেলে +3m2 লিখব। এখন 6m1 প্লাস m1 হয়ে যাবে 7m1 ইকুয়াল টু, এখানে প্লাসে মাইনাসে মাইনাস করলে কত হবে 2m2। পরবর্তী লাইন কি লিখবো আমরা এখানে দেখুন, m1 বাই এই m2টা ওই পাশে চলে গেলে বাই চলে যাবে, আর 2 রয়েছে এই পাশে, আর 7টা এই পাশে আসলে কত হয়ে যাবে বাই চলে যাবে। তাহলে লিখবো m1:m2 ইকুয়াল টু 7:2 হয়ে যাবে। না একটু ভুল হয়েছে আমার, এখানে 2:7 হয়ে যাবে আনসার। আবারও লিখে দিচ্ছি এখানে আমি 2:7 হবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, পি একটা বিন্দু এবং কিউ একটা বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছে আমাদের কত 10। তো পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,3 এবং কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে কত 10, y, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 একক। তাহলে আমরা কি করব, y এর মান বের করব। তো যেহেতু আমাদের মানে এই দুটোর দূরত্ব দিয়ে দিয়েছে 10, আবারও আমরা কি করব মধ্যবর্তী দূরত্বই বের করব। আমাদের দূরত্বের সাথে তাদের দূরত্বটা ইকুয়াল করলে এখান থেকে একটা সমীকরণ তৈরি হবে এবং y এর মানটা বেরিয়ে আসবে। তো দূরত্ব বের করব, দূরত্বর ফর্মুলা তো আপনারা জানেনই, x2 - x1 10 - 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার। তাহলে এখানে কি করব আমরা, 10 থেকে 2 চলে গেলে থাকবে 8 স্কয়ার, আর এটা a - b হোল স্কয়ারের প্রপার্টি দিয়ে করব আমরা a স্কয়ার - 2
এ বি প্লাস বি স্কোয়ার, 8 64 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণা কত 6 ওয়াই প্লাস 3 তিরিকে কত 9 ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই প্লাস হয়ে যাবে। এখানে যদি আমরা 9 এক দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 73 হয়ে যাবে প্লাস করলে। তো এখন আমরা পরবর্তী লাইনটা এখানে করব এটি কিউ। আমরা একটা দূরত্ব বের করেছি যেটা বেরিয়ে এসেছে কত রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই প্লাস 73 ইকুয়াল টু তারা কত দিয়েছে আমাদের 10। বোথ সাইডে কি করব আমরা হোল স্কোয়ার করে নেব। এখন হোল স্কোয়ার যদি করি স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই প্লাস 73 ইকুয়াল টু কত লিখবো 10 10 কত 100, তারপর ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই প্লাস 73 মাইনাস 100 ইকুয়াল টু কত 0, ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস করলে মাইনাস 27 ইকুয়াল টু 0 লিখে নেব। এখন যে বাকি পোর্শনটা হবে সেটা হবে মিডিল টার্ম। তো মিডিল টার্মের ক্ষেত্রে দেখুন 3 নং কত 27, আর 9 থেকে 3 চলে গেলে 6 থাকবে, তো হয়ে যাবে এভাবে ইজিলি। আমরা 6কে ভেঙে 9 মাইনাস 3 ওয়াই 27 ইকুয়াল টু 0 লিখব। ওয়াই স্কোয়ার মাইনাস 9 ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 3 ওয়াই মাইনাস 27 ইকুয়াল টু 0। তারপর এই দুটো একটা পেয়ার, এই দুটো একটা পেয়ার, ওয়াই কমন চলে গেলে ওয়াই মাইনাস 9 প্লাস 3 কমন চলে গেলে ওয়াই মাইনাস 3 নং কত 27 ইকুয়াল টু 0। তারপর ওয়াই মাইনাস 9 হয়ে যাবে একটা, আর ওয়াই প্লাস 3 হয়ে যাবে একটা ইকুয়াল টু 0। তারপর বাদ বাকি কাজটা আমরা এখানে করব। তারপর লিখব কি ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0 লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু 9 লিখতে পারবো, এবং ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 লিখতে পারবো। তো ওয়াই এর যে মানটা বেরিয়ে আসবে এটা 9ও হতে পারে মাইনাস 3 হতে পারে। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটাতে এখানে দেখছি মান নির্ণয় করতে বলেছে আমাদের। তো দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছে, জাস্ট খালি আমরা এখানে ভ্যালুগুলি বসিয়ে কাজ করে নেব। সেক 60 ডিগ্রির মানটা কত হয়ে যাবে, সেক 60 ডিগ্রির মান হয়ে যাবে হাফ ছিল কস 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান হয়ে যাবে শুধু 2 এর হোল স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 10 30 এর ভ্যালু হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ 3 এর হোল স্কোয়ার ডট কোসেক 60 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে 2 বাই রুট ওভার অফ 3 এর হোল স্কোয়ার 1 প্লাস 1 বাই রুট ওভার অফ 3 এর হোল স্কোয়ার 10 30 এর ভ্যালু 2 স্কোয়ার মানে হয়ে যাবে 4 মাইনাস স্কোয়ার রুটে ক্যান্সেল 3, তারপর এখানে 2 ইন্টু এখানে স্কোয়ার রুট ক্যান্সেল করলে শুধু 1 বাই 3 থাকবে, আর এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল করলে 4 বাই রুট ওভার অফ 3 থেকে শুধু 3 নেমে আসবে, 1 বাই 3 থাকবে। তো এখানে দেখুন 4 থেকে 3 চলে গেলে থাকবে 1, আর 2 ইন্টু 4 করলে কত আসবে 8, ঠিক আছে, উপরে 8 আর নিচে হবে 3 তিরিকে কত 9। অনুরূপভাবে এখানে যদি আমরা লসাগু নিয়ে নেই 3, 3 একে 3 আর একে যোগ করলে কত আসবে 4। তো এখন কি করব 1 মাইনাস 8 বাই 9, আর এটাকে যদি উল্টে দেন 3 বাই 4, তাহলে 4 একে 4, 4 দুগুণা কত 8, 3 একে 3, 3 তিরিকে কত 9, অর্থাৎ 1 মাইনাস 2 বাই 3। এখন যদি আমরা লসাগু নিয়ে নেই 3, তাহলে 3 একে কত হবে 3 মাইনাস 2, ঠিক আছে, 3 একে 3 মাইনাস 2, 2 থেকে 3 থেকে 2 চলে গেলে 1 বাই 3, আনসার হয়ে যাবে 1 বাই 3। এখন দেখুন কি বলেছে, প্রমাণ করো যে রুট ওভার অফ 3 একটি অমূলদ সংখ্যা। তো এটা আমার চ্যানেলে আগে থেকে প্রমাণ করা রয়েছে, আপনারা অবশ্যই স্ক্রল করে একটু নিচে গেলে পেয়ে যাবেন, অথবা রুট 3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার করে যদি সার্চ করেন তাহলেই চলে আসবে। তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা আমাদের কি বলেছে, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা ফিগারটাকে ড্র করে নেব। এখানে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, কিউতে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাছাড়া বলেছে কি পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু যদি এত হয়, ঠিক আছে, পি আর
পি আর প্লাস কিউ আর সমান সমান যদি 25 হয়, তাছাড়া বলেছে কি পি কিউ সমান সমান 5 হয়, তবে সাইন পি এবং কস পি এর মান কত? পি কিউ এটা তো ডাইরেক্ট লিখতে পারবো 5 সেন্টিমিটার, বাকি যে পোর্শনটা রয়েছে এটা বের করা বাকি রয়েছে আমাদের। তো এখানেই আমরা এটাকে কাজ করে নেব। পি আর সমান সমান লিখে নেব 25 মাইনাস কিউ আর, কি সমান সমান লিখেছি পি আর। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কি হয়ে যাবে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ এখানে হচ্ছে পি আর স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস ভূমি হয়ে যাবে কিউ আর স্কোয়ার। পি আর স্কোয়ার, পি আর এর ভ্যালু কত লিখবো আমরা? 25 মাইনাস কিউ আর এর হোল স্কোয়ার। পি কিউর ভ্যালু তো 5 স্কোয়ার হয়ে যাবে, আর কিউ আর স্কোয়ারই থাকবে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের প্রপার্টি দিয়ে এটাকে ভাঙবো আমরা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 5 25 প্লাস 5 5 25 প্লাস কিউ আর স্কোয়ার। 25 স্কোয়ার কত হয়ে যাবে? 625 মাইনাস 25 দুগুণা কত? 50 কিউ আর প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস কিউ আর স্কোয়ার। বোথ সাইড থেকে দেখুন কিউ আর স্কোয়ার বাদ চলে যাবে, ঠিক আছে। তারপর অবশিষ্ট কি থাকবে? এখানে আমরা লিখে নেব এটাকে। তো এখানে থাকবে আমাদের 625, ঠিক আছে। 625কে লিখে নেব 625 মাইনাস 50 কিউ আর সমান সমান 25 মাইনাস 50 কিউ আর সমান সমান 25 মাইনাস লিখে নেব 625 মাইনাস 50 কিউ আর সমান সমান 625 থেকে 25 চলে গেলে মাইনাস 600 থাকবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, কিউ আর সমান সমান 600 ডিভাইডেড বাই কত? 50, 0 0 কেটে নেব, 5 12 কত? 60, অর্থাৎ কিউ আর চলে আসবে কত? 12 সেন্টিমিটার। তো কিউ আর সমান সমান 12 সেন্টিমিটার। সম্পূর্ণটা দুটো মিলে কত ছিল? 25 সেন্টিমিটার। তাহলে এটা কত হয়ে যাবে? 13 সেন্টিমিটার। 13 আর 12 25 হয়ে যায়। এখন আমাদের মেন কাজটা যেটা হচ্ছে কি, সবগুলো সাইডে বের করে নিচ্ছি। সাইন পির মান কত এবং টেন পির মান কত? সাইন পির মান, পি থেকে যদি আমরা এখানে লম্বা করে টান দিই তাহলে লম্ব হবে এটা, অতিভুজ এটা। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 12/13 টেন পি। তো এখান থেকেই হবে টেন পিও লম্ব বাই ভূমি। তো টেন হচ্ছে লম্ব বাই ভূমি, 12/5 হয়ে যাবে আনসার। এখন দেখবো পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। 65 এবং 117 এর গসাগুকে যদি 65m-117 আকারে প্রকাশ করা হয় তাহলে m এর মান কত হবে? তো এক্ষেত্রে আমরা দেখব কি 117 হবে 65 থেকে বেশি, ঠিক আছে। ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য থেকে আমরা এখানে গসাগুটা বের করব। 117 ইকুয়াল টু 65 লিখব। 117 মধ্যে আমরা যদি 65কে ভাগ করি তাহলে 65 কে 65 যাবে, তো আমরা লিখে নেব 65 একে 65। এখানে মাইনাস করলে কত থাকবে? 7 থেকে 5 চলে গেলে 2, আর 11 থেকে 6 চলে গেলে কত থাকবে? 11 থেকে 6 চলে গেলে থাকবে আমাদের এখানে 5। তো এখানে একবার গিয়েছে আর অবশিষ্ট রয়েছে কত? 52। এখন 65 ইকুয়াল টু আমরা লিখে নেব 52। 52 ও কি হবে? 65 এর মধ্যে একবারই যাবে। তো 52 দিয়ে যখন আমরা 65 কে ডিভাইড করব তাহলে একবার গেলে কত হবে? 52ই হবে। আর ভাগ শেষ থেকে যাবে কত? এখানে 13। তো আমরা লিখে নেব 13। তারপর 52 সমান সমান কত লিখবো? 13। 4 13 কত হয়ে যাবে? 52 হয়ে যাবে। একদম কমপ্লিটলি ডিভিশন হয়ে গেছে। এখন এটাকে রোমান 1, রোমান 2, রোমান 3। অলওয়েজ আপনারা কি করবেন? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রোমান 2 থেকে শুরু করবেন, ঠিক আছে। তো আমরা এখানে এখন লিখে নেব 2 নং থেকে পাই, ঠিক আছে। লিখব কি? 2 নং থেকে পাই। কি পাই? লিখব 13
সমান সমান 13 ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে এই বাকি পোর্শনগুলি ওই পাশে চলে যাবে, অর্থাৎ 65 মাইনাস হয়ে যাবে 52 ইন্টু 1 লেখাও যে কথা, না লেখাও এক কথাই হবে। তারপরে 3 নং থেকে এখন 3 নং এ যদি আমরা যাই তাহলে কাকে পাচ্ছি, 52 কে। তো এখানে 65 তো অ্যাজ ইট ইজ থাকবে, 52 কে পরিবর্তন করে কি লিখতে পারবো, এই পোর্শনটা লিখতে পারবো, কারণ 52 ইকুয়াল টু চলে গেলে এটাও ওই পাশে চলে যাবে। 117 মাইনাস 65, একে 65ই হবে, একটা আর লেখা হয়নি। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 117, মাইনাসে মাইনাসে প্লাস 165। এখন দেখুন 65 কটা রয়েছে, দুটো 65 রয়েছে, তাই 65 ইন্টু 2 লিখে দিয়েছি 117। এখন যদি আমরা কম্পেয়ার করি দেখুন এটার সাথে ওইটাকে, তাহলে 65 ইন্টু এম মাইনাস 117 রয়েছে, মাইনাসও রয়েছে, 65ও রয়েছে, এম এর পজিশনে কত রয়েছে 2, অর্থাৎ এম ইকুয়াল টু কত হয়ে যাবে 2। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। এখানে দেখব কি আমরা কি দিয়েছে, পরবর্তী কোয়েশ্চেনটা দিয়েছে আমাদের দুটি সংখ্যার লসাগু দিয়েছে কত 2079 এবং গসাগু দিয়েছে 81। একটি সংখ্যা যদি 99 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তো আমরা শর্টকাটে করব, অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু সমান ডিভাইডেড বাই একটি সংখ্যা। ওকে, তো লসাগু কত দিয়েছে আমাদের 2079 ইন্টু গসাগু হচ্ছে 81 আর অপর সংখ্যাটি কত 99। তো এখন যদি আমরা 9 দিয়ে কাটি, এটাকে 9 নং কত 81 হয়, আপনারা জানেন 9 একে 9, 9 একে 9, 9 11 99। এখন যদি আমরা 2079 কে 9 দিয়ে 11 দিয়ে ডিভিজিবল করি তাহলে 11 একে 11 আসবে, আর এখানে থাকবে কত, ওকে এখানে থাকবে 9, উপর থেকে নামবে 7। এখন দেখুন এখানে 8 11 কত হয়ে যাবে 88, থাকবে কত, এখানে 1 দিয়ে দিলে হয়ে যাবে 17। 17 থেকে যদি আমরা 8 মাইনাস করি, 17 থেকে 8 চলে গেলে থাকবে কত 9। এখন উপর থেকে নামবে 9, তাহলে 9 11 কত হয়ে যাবে 99, অর্থাৎ 181 হয়ে যাবে। এটা দিয়ে এটাকে কাটলে, আর উপরে তো আগে থেকে রয়েছে একটা 9, তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমাদের আনসারটা চলে আসবে 9 কে 9, 8 নং কত, 8 নং হয়ে যাবে 72, হাতে রয়েছে 7, 9 কে 9, 9 আর 7 কত হয়ে যাবে 16, তো আনসার হয়ে যাবে 1629। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে, 80 মিটার প্রশস্ত একটি সড়কের বিপরীত পাশে সমান উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভ দণ্ডমান। ওকে, তো ফিগারটা একবার ড্র করে নিই, এটা উচ্চতা ও দূরত্ব থেকে এসেছে। 80 মিটার প্রশস্ত একটা রোড রয়েছে, ঠিক আছে, বা সড়ক রয়েছে, এটার দুপাশে দুটা হ্যাঁ স্তম্ভ দণ্ডমান রয়েছে, যেগুলো দুটোটারই উচ্চতা সেম। যদি একটা উচ্চতাকে আমরা এক্স মিন করি তাহলে অপরটারও উচ্চতা এক্সই হবে। তাদের মধ্যবর্তী সড়কের উপর, তাদের অন্তর্বর্তী সড়কের উপর কোনো এক বিন্দু থেকে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। ওকে, তো এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে নিই, এখান থেকে একটা সাথে করছে কত 60 ডিগ্রি আর একটার সাথে করছে 30 ডিগ্রি। এখানে আমরা লিখে নেব 60 ডিগ্রি আর এটা হয়ে যাবে কত 30 ডিগ্রি। বলেছে কি স্তম্ভ দুটির প্রতিটির উচ্চতা এবং প্রতিটি স্তম্ভ থেকে বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। বুঝতেই পারছেন, তো বিন্দুটির দূরত্ব তো নির্ণয় করতে হবে এখান থেকে এটার এবং এখান থেকে এটার, এবং স্তম্ভ দুটো বা প্রত্যেকটা স্তম্ভেরই উচ্চতা নির্ণয় করতে হবে। তো এই জায়গাটাকে যদি আমরা ধরে নিই এক্স, তাহলে সম্পূর্ণটা ছিল 80, ঠিক আছে, এখন জাস্ট আমি র্যাপ করেছি, তাহলে এটা কত হয়ে যাবে 80 মাইনাস এক্স। আর যদি আমরা নেমিং করে নিই এ বি সি ডি ই
তো এখন দেখুন আমরা দেখব এই ত্রিভুজটার ক্ষেত্রে কাজ করব। ফার্স্ট অফ অল লিখব কি, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। তো এই ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে কত, এ বি, আর ভূমি হচ্ছে বি সি। tan 60 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে √3, এ বির ভ্যালু আমরা ধরে নিয়েছি এক্স। আর এটা দেখুন এখানে আর একটা কাজ ভুল হয়েছে আমাদের, কি দুটোকেই এক্স ধরেছি, এটাকে আমরা ওয়াই ধরে নিই, তাহলে কোনো আর সমস্যা হবে না, ওয়াই ধরে নিচ্ছি। এখন দেখুন কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। এখানে করব কি, এক্স একে এক্স ইকুয়াল টু √3y। তারপর অনুরূপভাবে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এখন কাজ করব, লিখব সমকোণী ত্রিভুজ ই ডি সি এর ক্ষেত্রে। ওকে, এখানে কি হয়ে যাবে, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হয়ে যাবে কি ই ডি বাই ভূমি হয়ে যাবে সি ডি। তো tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, ইডি আমরা ধরে নিয়েছি এক্স, আর সিডি এটা হচ্ছে কত, 80 মাইনাস ওয়াই। তারপর কি করব, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কত পেয়ে যাব, এক্স √3 ইকুয়াল টু 80 মাইনাস ওয়াই, দেন এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, 80 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই √3। এটাকে যদি 1 নং এবং এটাকে 2 নং ধরে নেই, তাহলে পরবর্তী কাজটা আমরা এখানে করব। 1 নং ও 2 নং এর দিকে লক্ষ্য করুন, দুটোতেই আমরা এক্স ইকুয়াল টু রিপ্রেজেন্ট করেছি। এখন এই দুটো পরস্পর ইকুয়াল হয়ে যাবে, তাহলে √3y সমান সমান আমরা কত লিখতে পারবো, 80 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই √3। তারপর কোনাকুনি যদি গুণ করি, √3 হয়ে যাবে শুধু 3y, 80 মাইনাস ওয়াই। তারপর এই ওয়াইটা ওই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন 4y ইকুয়াল টু 80। আর 4 দিয়ে 80 কে ডিভাইড করলে আবার চলে আসবে কত আমাদের, 20। ওকে, 4 দুগুণা 8 আর 20 মিটার লিখতে পারবো আমরা। তো y এর মানটা পেয়েছি কত, 20 মিটার। তো এখানে এই জায়গা থেকে দূরত্বটা হবে 20 আর এই জায়গা থেকে দূরত্বটা হয়ে যাবে 60। তো দূরত্বগুলো আপনারা বুঝতে পেরেছেন, এখানে একটা হচ্ছে 20 মিটার আর একটা হচ্ছে 60 মিটার। এখন যদি আমরা x এর মান অর্থাৎ স্তম্ভ দুটোর উচ্চতা বের করি, তাহলে x ইকুয়াল টু কত, √3 তো রয়েছেই, আর y এর মান কত পেয়েছি আমরা, 20 পেয়েছি। এখানে কিন্তু y ছিল, তো এখানে আমরা y এর মানটা যদি বসিয়ে নেই, 20 √3 হয়ে যাবে আমাদের স্তম্ভের উচ্চতা। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে, 7 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষ থেকে একটি কুলম্ব টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাদবিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি দেখা গেল, টাওয়ারের উচ্চতা কত হবে, যা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো এখন আমরা প্রথমত ফিগারটা ড্র করে নেব। আমরা এখানে কি দিয়েছে, 7 মিটার উঁচু একটি বাড়ি দিয়েছে, তো আমরা বাড়িটাকে লিখে নিলাম 7 মিটার উঁচু একটা বাড়ি, সেটার পরস্পর একটা টাওয়ার রয়েছে। ওকে, এরকম ভাবে এখন দেখুন কি বলেছে, একটি টাওয়ারের শীর্ষের, বাড়ির শীর্ষ থেকে, ঠিক আছে, প্রথমত কথা হচ্ছে বাড়ির শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের, বাড়ির শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ। উন্নতি কোণ এখানে তৈরি করতে গেলে এইভাবে করে আঁকতে হবে আমাকে, কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি। আবার বাড়ির শীর্ষ থেকে টাওয়ারের পাদবিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ হলে এটা হবে উপরে হবে, যেটা বলেছে 45 ডিগ্রি। আবার আমরা এটাকে এই কোণটা আর এই কোণটা হয়ে যাবে অন্তঃএকান্তর কোণ, সেই অর্থে এটাও 45 ডিগ্রি লিখতে পারবো। আর বলেছে কি আমাদের টাওয়ারের উচ্চতা কত। তো দেখুন ফিগারটা তো ড্র করে নিয়েছি, এটা হয়ে যাবে 7 সেন্টিমিটার, আর এই পোর্শনটাকে আমি ধরে নিচ্ছি কত, এক্স, নেমিং করে দিচ্ছি এ বি সি ডি ই। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাটা যতটুকু হবে এই জায়গাটা ততটুকু হবে, আপনারা জানেনই, এবং এটার সাথে এটাও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, এই বাহুটা আর এই বাহুটা। এখন আমরা লিখে নেব কি, সমকোণী
সমকোণী ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে কি লিখবো আমরা? tan 60 ডিগ্রি সমান সমান লম্ব, লম্ব হয়ে যাবে কি এ বি, আর ভূমি হয়ে যাবে কি বিই। tan 60 ডিগ্রি কত হয়ে যাবে? √3 এবি, এবি কে আমরা x ধরেছি, বাই বিই। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা তাহলে কত পেয়ে যাব? ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে আমরা বিই রিপ্রেজেন্ট করব, তাহলে বিই ইকুয়াল টু কি লেখা যাবে? x বাই √3। এটাকে 1 নং ইকুয়েশন ধরে নিলাম। অনুরূপভাবে লিখব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এইটার ক্ষেত্রে এখন কাজ করব আমরা, লিখব কি? ত্রিভুজ ই ডি সি এর ক্ষেত্রে tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্বটা হয়ে যাবে কি ই ডি ডিভাইডেড বাই ডি সি। tan 45 ডিগ্রির মান হয়ে যাবে 1, ইডি আমরা কত জানি? 7, আর ডিসি এটা আমরা জানি না, তো এটাকে লিখে দিলাম। এখন ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা তাহলে ডিসি সমান সমান কত পেয়ে যাব? 7 মিটার। ওকে, এটাকে লিখে নেব 2 নং। আর আগেই বলেছিলাম ই বি বা বিই আর ডিসি কিন্তু সমান হবে, তো এক্ষেত্রে আমরা দুটোই ইকুয়াল এখানে দেখতে পাচ্ছেন 1 নং ও 2 নং থেকে, তো ডাইরেক্টলি এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো আমরা 1 নং ও 2 নং থেকে পাই কি পাই? x বাই √3 ইকুয়াল টু 7 লিখতে পারবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে x ইকুয়াল টু 7 √3 মিটার হয়ে যাবে। x হচ্ছে আমাদের এই পোর্শনটা, আর এই পোর্শনটা তো আমরা জানি, তাহলে টাও ওয়ারের উচ্চতা কত হয়ে যাবে? টাওয়ারের উচ্চতা হয়ে যাবে 7 প্লাস এই পোর্শনটা, তাহলে 7 প্লাস 7 √3, 7 হয়ে যাবে কমন, তাহলে 1 প্লাস √3 লিখতে পারেন, বা √3 ভ্যালু বসালেও হবে। এখন চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। কি বলেছে? নিম্নে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যদি এত হয় তাহলে f এর মান কত? তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের একটা মধ্যমা বের করতে হবে, তারপর আমাদের মধ্যমার সাথে তাদের মধ্যমাকে ইকুয়াল করব আমরা এখানে। তো দেখুন কি করব, এখানে পরিসংখ্যার ছকটা তৈরি করে নেব একবার। এখানে কি লিখবো আমরা? শ্রেণী পরিসংখ্যা, তারপর ক্রম যৌগিক পরিসংখ্যা। এটা তো আপনারা জানেনই, শর্টকাটে যত সহজভাবে করা যায় সম্ভব সেভাবেই করার চেষ্টা করছি। 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50 এবং 50 to 60 হয়ে যাবে। এখানে হচ্ছে 3, 6, F, 15, 10, 8। ক্রমযোজিক পরিসংখ্যা হয়ে যাবে 3, 9। এগুলো প্লাস করে হয়, এটার সাথে এটা প্লাস করে লিখেছি, এখন এটার সাথে এটাকে প্লাস করলে 9 প্লাস F হয়ে যাবে। 9 আর 15 কত হয়ে যাবে? 14 প্লাস F, 14 আর 10 কত হয়ে যাবে? 24 প্লাস F, 24 আর 8 কত হয়ে যাবে? এখানে 24 আর কত হয়ে যাবে? 8, 8 কত হয়ে যাবে? 32 প্লাস F। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি n, n হয়ে যাবে কত? n/2 একবারে লিখে দিচ্ছি আমি। n হচ্ছে এই সবগুলোর যোগফলকেই বোঝায়, তাহলে 32 প্লাস হয়ে যাবে কত? এখানে f। তাছাড়া
এখানে মধ্যমা মধ্যমা শ্রেণী, এটা কিভাবে বের করব? দেখুন এখানে মধ্যমা কত দিয়েছে তারা আমাদের আগে থেকে 34। 34 কোন শ্রেণীর মধ্যে পড়ছে? দেখুন 40 এর ভিতরে 34 পড়ছে, তো এটাই হয়ে যাবে মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীটা আমরা কত লিখতে পারবো? 30 40। আচ্ছা, এখন দেখুন আমাদের কি করতে হবে? লিখতে হবে মধ্যমা সমান সমান L1 প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস c ডিভাইডেড বাই f ইন্টু এইচ। তো L1 কত? নিম্ন সীমা 30, n বাই 2 ডাইরেক্টলি লিখে নেব আমরা 30, এখানে 2 লেখা বাকি ছিল, 32 প্লাস f ডিভাইডেড বাই 2 মাইনাস c হচ্ছে কি এর পূর্ববর্তী ক্রমযোজিক পরিসংখ্যাটা, ঠিক আছে? তো পূর্ববর্তী ক্রমযোজিক পরিসংখ্যা তো দেখতেই পাচ্ছেন আপনারা 9 প্লাস f হয়ে যাবে, এখানে লিখে নেব প্লাস 9 প্লাস f। আর f f কত? f হচ্ছে আমাদের পরিসংখ্যা এখানে দিয়েছে কত? 15, আমরা 15 লিখে নেব। তারপর হচ্ছে কি h হচ্ছে একটা থেকে একটা ডিস্টেন্স কত করে? 10 করে, তাই 10 লিখে নিয়েছি এখানে। 30 প্লাস এখানে যদি আমরা 2 লসাগু নিয়ে নিই উপরে, তাহলে কি হয়ে যাবে দেখুন ঘটনাটা, 2 নিয়ে নিলাম লসাগু, তাহলে 32 প্লাস f মাইনাস 9 দুগুণা 18 মাইনাস 2f, ঠিক আছে? আর নিচে তো বাদ বাকি সেমই থাকবে। এখন 30 প্লাস কি করব? 2টা নিচে চলে যাবে, তাহলে 30 হয়ে যাবে, 15 দুগুণা 30, আর এখানে 30 থেকে 18 যদি আমরা সাবট্রাক্ট করি, 32 থেকে 18 মাইনাস করলে কত হবে? 12 থেকে 8 চলে গেলে থাকবে কত? 4, ঠিক আছে? আর এখানে হচ্ছে 2 এর থেকে 1 গেলে কত থাকবে? 1, অর্থাৎ 14। আর এখানে কি হয়ে যাবে দেখুন, 2f থেকে যদি f চলে যায় তাহলে শুধু f থাকবে, ইনটু কত থাকছে? 10। 10 কে আমরা এটার সাথে ক্যান্সেল করতে পারবো, তাহলে আলটিমেটলি আমরা কত পেয়েছি? 30 প্লাস 14 মাইনাস f ডিভাইডেড বাই 3। ওকে, এখন কি করব আমরা? পরবর্তী কাজটা করব, এখন লিখব এটি কিউ, এটি কিউ কি হয়ে যাবে? 30 প্লাস 14 মাইনাস f ডিভাইডেড বাই 3 সমান সমান কত হয়ে যাবে? 34। তারপর 14 মাইনাস f ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 34 মাইনাস 30, দেন 14 মাইনাস f ডিভাইডেড বাই 3 সমান সমান কত হয়ে যাবে? 4। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা 1 দিয়ে করলে 14 মাইনাস f ইকুয়াল টু 3 4 12, মাইনাস এফ সমান সমান কত হয়ে যাবে? 12 মাইনাস 14, মাইনাস এফ সমান সমান মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এফ সমান সমান কত হয়ে যাবে? 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের। পরবর্তী কোয়েশ্চেনটা বলেছে আমাদের কি, নিম্নে পরিসংখ্যা বিভাজনটির যৌগিক গড় দিয়ে দিয়েছে 54 হলে পি এর মান কত? ঠিক আছে, এই ধরনেরও আসতে পারে, অথবা ডাইরেক্টলি বলতে পারে যে যৌগিক গড় বের করার জন্য, তো দুটোই একরকম হবে, ঠিক আছে? তো প্রথমত পরিসংখ্যা বের করার জন্য যৌগিক গড়ের, সেক্ষেত্রে আমাদের 4টা বক্স তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে বক্সটা সুন্দর করে আমরা ড্র করব, যতটুকু সম্ভব হয়। এখন দেখুন এখানে কি কি লিখব? শ্রেণী, তারপর পরিসংখ্যা যেটাকে আমরা এফআই ধরছি, আর মধ্যবিন্দু যেটাকে এক্সআই ধরছি, এফআই ইন্টু এক্সআই। এখন শ্রেণী কত হয়ে যাবে? 0 টু 20, 20 টু 40, 40 টু 60, 60 টু 80, 80 টু 100। আচ্ছা, এখানে কি লিখবো আমরা? 7 পি 10 9 13, এটা হয়ে যাবে কত? এই দুটোর যোগফল করে 2 দিয়ে ভাগ, তো এখানে হয়ে যাবে 10।
এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 60, 60 এর অর্ধেক হয়ে যাবে 30, এই দুটো যোগ করলে হয়ে যাবে 100, এর অর্ধেক 50, আর এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে 140, এটার অর্ধেক হয়ে যাবে 70, এটা হয়ে যাবে 90। ওকে, এখন এই দুটো গুণ করে এখানে আমরা লিখবো 7 10 কত 70, 30 পি, তারপর 500, 7 নং কত 63, তারপর 9 দিয়ে 3 নং কত 27 7, হাতে রয়েছে কত 2, তারপরে 9 কে 9 10 11 110। এখন এগুলোকে যখন আমরা যোগ করব তখন লিখতে পারবে সামেশন অফ এফআই, আর এগুলোকে যোগ করে লিখবো সামেশন অফ এফআই এক্সআই। তো এগুলোকে আমি যোগ করে নেব উইথ ক্যালকুলেটর, কারণ না হলে সময় লাগবে। সেটা আমাদের 7 প্লাস 10 প্লাস 9 প্লাস 13 যদি যোগ করি তাহলে কত আসবে 39 প্লাস হয়ে যাবে কি পি, তারপর এখানে যদি আমরা কাজটা করি 70 প্লাস 500 প্লাস 630 প্লাস 1170, তাহলে আসছে কত 2370 প্লাস কত লিখবো আমরা এখানে 30 পি। ওকে, এখন কি করব লিখবো যৌগিক গড়, ফর্মুলাটা কি হয়ে যাবে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই। তো সামেশন অফ এফআই এক্সআই এর মানটা কত 2370 প্লাস 30 পি ডিভাইডেড বাই কত লিখবো আমরা 39 প্লাস পি। তো এটা ইকুয়াল টু আবার কত দিয়ে দিয়েছে আমাদের 54, আমরা লিখতে পারবো 54। এখন ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করে নিই তাহলে কত পাবো 54 এর সাথে যদি আমরা 39 কে 54 ইন্টু 39 করি তাহলে কত পাচ্ছি 2106 প্লাস 54 পি, আর এটাকে তো এখানে 1 রয়েছে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাজ ইট ইজ থাকবে। এখন দেখুন 54 পি মাইনাস 30 পি সমান সমান 2370 মাইনাস হয়ে যাবে 2106। এখন এটা থেকে এটাকে সাবস্ট্রাক্ট করলে 24 পি, আর এখানে আমরা যাই পেয়েছি 2370 মাইনাস 2106 কত হয়ে যাবে 264। তো পি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো 24 দিয়ে এটাকে ডিভাইড করলেই আমাদের আনসারটা চলে আসবে। আমাদের আনসার হচ্ছে 11। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে, উত্তম রূপে মেশানো 52টি তাসের প্যাকেট হতে উদ্দেশ্যহীনভাবে একটি তাস তোলা হলো। তোলা তাসটি রানী হওয়ার সম্ভাবনা কত, টেক্কা হওয়ার সম্ভাবনা কত, ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত। তো দেখুন এক্ষেত্রে যেহেতু 52টা তাস রয়েছে তাহলে মোট ফলাফল সংখ্যা কত হয়ে যাবে 52, আর রোমান নাম্বার 1 বলেছে কি রানী হওয়ার সম্ভাবনা কত। তো 52 রানী প্রত্যেকটাতে তার জাতে একটা একটা করে রয়েছে, সর্বমোট 4টা জাত রয়েছে, তাই 4টা রানী হবে। 4 একে 4 4 13 52, অর্থাৎ 1/13 হয়ে যাবে आंसर। তারপর রোমান নাম্বার 2 টেক্কা হতে বলেছে, সেটাও কি হয়ে যাবে 4টা টেক্কাই রয়েছে, তো কাটাকাটি করলেও আসবে 1/13ই। তারপর রোমান নাম্বার 3 কি বলেছে আমাদের ফেস কার্ড হওয়ার জন্য। তো ফেস কার্ড হচ্ছে কে কি, এটা একবার জেনে নেই। সাহেব, বিবি, গোলাম। একটা জাতে 3টা তাস রয়েছে, অনুরূপভাবে সেমই থাকবে প্রত্যেকটাতেই, তাহলে 3 4 কত 12, তাহলে 12 লিখবো উপরে আর নিচে হয়ে যাবে 52। 4 দিয়ে যদি কাটি 3 4, হ্যাঁ 3 4 12, আর 4 দিয়ে যদি কাটি এটাকে হয়ে যাবে 13, তাহলে এখানে আমরা কি লিখবো 3/13 হয়ে যাবে आंसर। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে, একটি বাস্কে 5টি লাল 60টি সাদা মার্বেল আছে, 4টি সবুজ মার্বেল আছে, ঠিক আছে সর্বমোট। তো সর্বমোট মার্বেল কতটা আছে 5 প্লাস 7 প্লাস 4 ইকুয়াল টু কত হয়ে যাবে 7, 7 4 কত হচ্ছে 11, 11 আর 5 কত হয়ে যাবে 16, ঠিক আছে। এখানে এখন বলেছে কি উদ্দেশ্যহীনভাবে একটি মার্বেল তোলা হলো, তোলা মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা। তো রোমান নাম্বার 1 মোট ফলাফল সংখ্যাটা নিচে বসবে 16,
লাল মার্বেল কতটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, লাল মার্বেল রয়েছে 5টা মার্বেল রয়েছে, তাই 5 লিখবো উপরে, কাটাকাটি যাবে না, এটাই আনসার। তারপর দেখব কি বলেছে, রোমান নাম্বার 2 সাদা হওয়ার সম্ভাবনা কত। তো সাদা হওয়ার জন্য সাদা মার্বেল রয়েছে 7টি, তাহলে 7ই লিখবো, কাটাকাটি যাবে না, এটাই আনসার। রোমান নাম্বার 3 কি বলেছে, সবুজ হওয়ার সম্ভাবনা কত। তো সবুজ মার্বেল কতটা রয়েছে, সবুজ মার্বেল রয়েছে 4টা, এখানে কাটাকাটি যাবে, 4 একে 4, 4 4 16, অর্থাৎ 1/4 হয়ে যাবে আনসার। এখন দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, প্রদত্ত চিত্রে যদি ডিই সমান্তরাল এসি হয় এবং ডিএফ সমান্তরাল এই হয়, তবে প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে, বিএফ ইকুয়াল টু এফই সমান সমান বিই ইকুয়াল টু নয় ডিভাইডেড বাই সিই। তো দেখুন এখানে আমরা কি করব, থেলসের উপপাদ্যটাকে প্রয়োগ করে আমরা কি করব, প্রথমত ডিই কি লিখব, ডিই সমান্তরাল এসি অনুসারে লিখব। কি লিখতে পারবো আমরা, এখানে দেখতে পাচ্ছেন ডিইর ক্ষেত্রে হবে বিডি বাই এডি ডিভাইডেড বাই বিই বাই ইসি। ওকে, কি লিখতে পারবো, থেলসের উপপাদ্য অনুসারে বিডি বাই এ ডি সমান সমান বিই বাই ইসি হয়ে যাবে 1 নং। তারপর পরবর্তীটা আমরা দেখব কি, ডি এফ সমান্তরাল বলেছে এ ইর সাথে। এখন তো আগেরটাকে আমি একটু র্যাপ করে নেব, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখন বলেছে কি ডিএফ এইটা, ওকে, সমান্তরাল কার সাথে, এ ই এটার সাথে। তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই বাহুটা ডিভাইডেড বাই এই বাহুটা, অর্থাৎ বিডি বাই এডি ইকুয়াল টু বিএফ বাই হয়ে যাবে কি এফ ই। ওকে, তো এটা হয়ে যাবে আমাদের 2 নং ইকুয়েশন। এখন লিখবো 1 নং ও 2 নং থেকে কি বলতে পারবো আমরা, দেখুন এখানেও এ বিডি বাই এডি রয়েছে, এখানেও বিডি বাই এডি রয়েছে, এরা দুইটা যদি পরস্পর ইকুয়াল হয় তাহলে এটা আর এটাও কি হয়ে যাবে, পরস্পর ইকুয়াল হয়ে যাবে। আমরা লিখতে পারবো বিএফ বাই এফ ই সমান সমান বিই বাই ইসি। ওকে, যেটা আমাদের প্রুফ ছিল, খুবই সহজ একটা প্রুফ ছিল। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা বলেছে এ বি সি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে, এটির যার এ বি এবং সিডি বাহু সমান্তরাল এবং বলেছে এডি ইকুয়াল টু বিসি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের, এ ও বাই ও বি ইকুয়াল টু সিও বাই ডিও। এটা আপনারা উদাহরণে পেয়ে যাবেন, অথবা এটা একটা উপপাদ্য, তাই এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি না, অনেক লেন্দি হয়ে যাবে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা, প্রদত্ত চিত্রে এন ও এন ইকুয়াল টু 7 সেন্টিমিটার ও কিউ 14 সেন্টিমিটার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমাদের। তো প্রথমত এটা হচ্ছে বৃত্তের 1/4, ঠিক আছে, এখানে রেখাঙ্কিত অঞ্চল এই যে অঞ্চলটা, সেটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এটাকে খুব সহজে আমরা করতে পারবো। কি করব দেখুন, লিখব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান লিখে নেব পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, আর এখানে 1/4 লিখে নেব, যেহেতু এটা 4 ভাগের 1 ভাগ বৃত্তের। 1/4 পাইয়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7 ইন্টু কত হয়ে যাবে, ক্যাপিটাল আর হয়ে যাবে কত 14 স্কোয়ার মাইনাস ছোটটা হয়ে যাবে 7 স্কোয়ার। তারপর এখানে যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে 2 দুগুণা 4 আর 11 কে 2 11 কত হয়ে যাবে 22, তাই 11 বাই কত হবে 7 দুগুণা 14। আর এখানে যদি আমরা কাজটা করি 196 হয়ে যাবে 14 স্কোয়ারে, আর 7 7 কত 49। তাহলে 196 থেকে যখন আমরা 49 কে সাবট্রাক্ট করব তাহলে কি পেয়ে যাব, এখানে হবে 16 থেকে যখন আমরা 9 সাবট্রাক্ট করব তাহলে থাকবে 7। আচ্ছা, আর এখানে দেখুন থাকছে কত 8, 8 এর থেকে 4 চলে গেলে 4 আর 1,
ঠিক আছে। তো 11/14 ইন্টু 147। তো এখন যদি এটাকে আমরা 7 দিয়ে কাটি, 7 দুগুণা কত 14, আর এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে কত পেয়ে যাব, 7 দুগুণা 14, 7 একে 7। এখন কত পেয়ে যাব, 21 কে 11 দিয়ে মাল্টিপ্লাই করব, 21 একে 21, 21 একে 21, তাহলে কত পেয়ে যাব আমরা 231 ডিভাইডেড বাই 2, এটাই হয়ে যাবে আনসার। এখন দেখবো আমরা এই কোয়েকশনগুলো, এই ধরনের কোয়েকশন আসে বহুপদ রাশিমালা থেকে, আপনাকে এরকম একটা ফিগার দিয়ে দিবে, বলে দেবে কি পি এক্স হলে, পি এক্স ইকাল টু এত হলে আমাদের বলেছে কি এখানে শূন্য সংখ্যা কত, এরকম কোয়েকশনটা আসবে। তো দেখুন এক্স, পি এক্স বলেছে, তাই এক্স অক্ষের উপর যতটা বিন্দু টাচ করেছে সেটাই হয়ে যাবে শূন্য সংখ্যা। এখানে হয়ে যাবে শূন্য সংখ্যা, হয়ে যাবে কত 3। এখানে দেখতে পাচ্ছেন শূন্য সংখ্যা কত হয়ে যাবে 2, আর এখানে শূন্য সংখ্যা, যেহেতু এটা কোনোখানে ছেদ করেনি, টাচও করেনি, ছেদ করতে হবে, টাচ করলে হবে না, ছেদ করেনি, তাই এখানে উত্তর হয়ে যাবে 0। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশনটা আমাদের কি বলেছে দেখুন, 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলককে গলিয়ে একটি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙে পরিণত করা হলো, তাহলে চোঙের উচ্চতা কত? প্রথমত বুঝে নেব, একটা ধাতব গোলক ছিল, সেটার ব্যাসার্ধ ছিল কত 4.2 সেন্টিমিটার। এটাকে মেল্ট করে কি বানানো হয়েছে, একটা চোঙ তৈরি করা হয়েছে। চোঙের ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে আমাদের কত 6 সেন্টিমিটার, এটার উচ্চতাটা কত হয়ে যাবে? তো যেহেতু এটা গলিয়ে এটা বানানো হয়েছে, তাই এই দুটোর আয়তন কি হবে, সেম হবে। তো আমরা লিখে নেব চোঙের আয়তন সমান সমান শঙ্কু তো নয়, গোলক, গোলকের আয়তন। তো চোঙের আয়তনের সূত্র কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের হয়ে যাবে কত, গোলকের হচ্ছে এখানে 4/3 পাই আর কিউব। ওকে, তো এখানে আর কিন্তু আলাদা আলাদা হবে, তাই আমি R1 R2 লিখে দিচ্ছি। তো পাই পাই বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে কি চোঙের ক্ষেত্রে, তো চোঙের ব্যাসার্ধ তো 6 স্কোয়ার লিখে নেব, সঙ্গে এইচ থাকছে, আর এখানে 4/3 ইন্টু আর, আর হচ্ছে কত 4.2 এর হোল কিউব, অর্থাৎ এটা 3 বার হয়ে যাবে। নেক্সট লাইনগুলো আমরা এখানে করব। এইচ ইকুয়াল টু কত লিখতে পারবো, এখানে কি কি রয়েছে উপরে দেখুন 4 থাকবে, ঠিক আছে 4 থাকবে, তারপর কি থাকবে এখানে, এটা 3 বার লিখতে হবে, তো 4.2 4.2 ইন্টু 4.2, আর নিচে কত রয়েছে 3, আর এই পাশ থেকে যখন 6 স্কোয়ারটা এদিকে আসবে তাহলে 6 স্কোয়ারটাও কি হয়ে যাবে, নিচেই চলে যাবে। তো দেখুন 6 সাথে কত হয়ে যায় 42, অর্থাৎ 0.7, 6 সাথে 42 0.7। তারপর যদি আমরা 3 দিয়ে এটাকে কাটি, তাহলে 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 3 একে 3, 3 1 দিয়ে দিলে 12, 3 4 কত 12, অর্থাৎ লাস্ট আমাদের কাছে ক্যালকুলেশন এসেছে 4 সাথে কত 28, অর্থাৎ 2.8 হয়ে যাবে। আর এখানে 7 দুগুণা 14, হাতে রয়েছে 1, 7 একে 7 আর একে 8, 7 নয়, এটা ভুল হয়েছে, 4 সাথে কত হয়ে যাবে 28, 28 আর হাতে রয়েছে 2, 7 একে 7 আর 2 কত হয়ে যাবে 9। এখানে কয় ঘর আগে পয়েন্ট হবে, 2 ঘর আগে, এখানে 1 ঘর আর এখানে 1 ঘর, কাউন্ট করে 2 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে। এখন আমরা 98 এর সাথে 28 মাল্টিপ্লাই করলে আমাদের আনসারটা পেয়ে যাবো 8 8 64, 4 হাতে রয়েছে 6। তারপর কি করব, 8 নং 72, 72-এর সাথে যদি আমরা 6 প্লাস করি, 72 আর 6 এ হয়ে যাবে 78। তারপর এখানে 8 দুগুণা 16, হাতে রয়েছে 1, 9 দুগুণা 18 আর একে 19, এখানে 4, আর এখানে লিখবো 14 ক্যারি 1, 17 এর 7, 7 ক্যারি 1, তাহলে 2, তো কি হয়ে যাবে 2744, কয় ঘর আগে পয়েন্ট হবে, 3 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে, সেন্টিমিটার, সেন্টিমিটারই হবে যেহেতু উচ্চতা বের করেছি। তারপর চলে যাব আমরা লাস্ট কোয়েকশনে, আমাদের যা বলেছে কি 2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে k এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, বীজদ্বয় কি বলেছে, বাস্তব। এক্ষেত্রে কিন্তু নিরূপকটা কত সেটাও আপনাদের বের করার জন্য বলতে পারে, ডাইরেক্টলি একটা কোয়েকশন আসতে পারে, এগুলো আপনারা শিখে যাবেন। তো প্রথমত আমাদের বাস্তব বলেছে বীজদ্বয়, তাহলে কি হয়ে যাবে b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। ওকে, তো এখানে b কত, b আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে a হচ্ছে 2, b হচ্ছে 3, c হচ্ছে k। ওকে, তো এখন আমরা b কত 3 স্কোয়ার লিখতে পারবো, -4a, a হয়ে যাবে 2, এবং c হচ্ছে k
ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেন কি করব আমরা 3 3 9 আর 4 2 8 কে গ্রেটার দেন ইকুয়াল টু 0 মাইনাস 8 কে গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 9 মাইনাস মাইনাস কেটে দেবো। তো মাইনাস মাইনাস যদি কাটি তাহলে আমরা চিহ্নটাকে চেঞ্জ করতে হবে এইভাবে। এটা হচ্ছে একটা এখানে মেজর স্টেপ, ঠিক আছে। চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে যদি উভয় দিকে মাইনাস কেটে যায়, তাহলে 9 আর 8টা ওই পাশে চলে গেলে ডিভাইডে চলে যাবে। এইভাবে আমাদের আনসার হয়ে যাবে কি কে লেস দেন ইকুয়াল টু 9/8। ওকে, তাছাড়া আমি কিন্তু উপপাদ্য, তারপর √3 √5 এগুলো কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সবগুলোই আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে। কোন 3টে উপপাদ্য ইম্পর্টেন্ট রয়েছে সেটারও একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং উপপাদ্যগুলি সলভও করে দিয়েছি আপনাদের কাছে সহজভাবে। তো অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন এবং এই কোয়েকশনগুলি যদি করে নেন, বেসিক স্ট্যান্ডার্ড যে কোনো ক্লাসেরই হোক স্টুডেন্ট তাদের অনেকেই কমন পেতে পারবেন আপনারা। হয়তো এরকম অঙ্ক না আসুক, সেম প্যাটার্নের কোয়েকশন তো আসবেই আসবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। আর আমি আপনাদের জন্য অতি দ্রুত যখন আপনাদের ম্যাথ এক্সামটা কমপ্লিট হয়ে যাবে, আমি সেটার আনসার শিটটাও আপনাদেরকে দিয়ে দেবো। সায়েন্সের আনসার শিটটা কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। ধন্যবাদ।